ধর 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 আমাকে ধর 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 আমাকে ধর 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 আরে এই হতচ্ছাড়ারা ধর সারা দিন শুধু খেলছে। ওহ, আমাকে 2 মিনিটের জন্য একটু শান্তিতে শুতেও দেবে না এরা। ওহ, যা ভিতরে যা। চল ধরে ফেলেছি। বাবা বাবা তুমি আমার জন্য চকলেট এনেছো? না আনিনি, পয়সা নেই। তোমায় বলেছিলাম না? হ্যাঁ বলেছিলি তো। তুমি শুধু বলো চকলেট আনো না। আনিনি তো কি হয়েছে? হ্যাঁ, সারাদিন শুধু ঘ্যান ঘ্যান ঘ্যান। হ্যাট হ্যাট, চল এখান থেকে, চল এখান থেকে। সারাদিন চল ঘ্যান আমরা ঘ্যান খেলা ঘ্যান। করি চল। ঘরে আটা চাল কিছুই নেই, বাচ্চাদের কি খাওয়াবো? এ আবার এসে গেছে, আবার শুরু করিস না কিন্তু। আমার কিন্তু মাথা গরম আছে। হ্যাঁ, মাথা খারাপ করিস না। তুমি তো মদ গিলে এসেছো, আমি কি খাবো? বিষ নাকি আমার রক্ত খাওয়াবো বাচ্চাদের? এই খুব ফটাফট করছিস, মুখ বন্ধ কর, নাহলে মেয়েরা মুখ বেরো। কি হয়েছে? কি হয়েছে? আবার বকবক করতে শুরু করেছিস? আমার ছেলেটাকে 2 মিনিটের জন্য একটু শুতেও দিবি না শান্তিতে? আর বাচ্চাদের না খাইয়ে রাখবো বলো? না বেচার জন্য কিছু আছে, না বন্ধক রাখার জন্য। যা কিছু পাই তোমার আদরের ছেলে গিলে আসে, না দিন না রাত সব সময় গিলে আসে, কিন্তু তোমার মুখ থেকে একটা কথাও বেরোয় না। এই চুপ কর, চুপ। আরে চুপ কর না, কত বলবি আর? কতদিন চুপ থাকবো মা? বাপের বাড়ি থেকে যে টাকাটা আসতো বাচ্চারা একবেলা তো খেতে পেতো, সেটাও গিলে শেষ করে ফেলেছে। দুটো বাচ্চা জন্ম দিয়েছে, কিন্তু 4 আনার দায়িত্ব পর্যন্ত নেই। ভগবান জানে কি করে বড় করেছো। কি বলছিস তুই হতচ্ছাড়ি? হ্যাঁ? এরম করে কথা বলবি আমার মায়ের সাথে? হ্যাঁ, এরম করে কথা বলবি? চল ক্ষমা চা। এই! পা ধর, পা ধর, ক্ষমা চা। বাপ রে, এ তো পাগল হয়ে গেছে, মাথা পুরো খারাপ। সারা দিন শুধু খিটির খিটির জ্বলতেই থাকে, সারা দিন শুধু বক বক। তুই চুপচাপ শুয়ে পড়, ও নিজেই ঠিক হয়ে যাবে। যা তুই শুয়ে পড়, যা শুয়ে পড়, যা শুয়ে পড়। পৃথিবীর কোনো মা নিজের সন্তানকে ক্ষুধার্ত দেখতে পারে না। পৃথিবীর কোনো স্ত্রী নিজের স্বামীকে মদে চুর অবস্থায় দেখতে পারে না। কিন্তু রঞ্জনার জীবনে দুটো বিপর্যয় একসাথে নামে। এই গৃহিণী কিভাবে তার সংসার চালাবে, কিভাবে তার স্বামীকে তার দায়িত্ববোধের সম্পর্কে বোঝাবে, তার উপর তার শাশুড়ি সাহায্য করার বদলে আগুনে ঘি ঢালার কাজ করে চলেছে। রঞ্জনার এরপর কি বা করার আছে? একদম চিন্তা করিস না বাবা, উকিল বলেছে কালকের মধ্যেই তো জামিন হয়ে যাবে। আর ওই জানোয়ার শ্যাম, ও এখনো ঘুরঘুর করছে না? শ্যামের কথা তুই বাদ দে, তুই চিন্তা করিস না। কাল তো জামিন হয়ে যাওয়ার পর আমরা দেইশ্বরের বাড়িতে চলে যাব। সব থেকে জরুরি কথা হচ্ছে বাচ্চাদেরকে আগে কবজা করতে হবে। আমাদের বাচ্চারা ওদের ঘরে বড় হতে পারে না, বুঝেছিস? দেখ শ্যাম, তুই মাথা গরম করিস না।
ঝগড়াঝাঁটি করলে ঝামেলাটা আরো বাড়বে। কথা যা বলার দরকার সেটা আমাদের উকিল বলবে, বুঝেছিস? স্যার, এটা পুলিশ চার্জশিটের কপি। আমি আপনাকে শুধু এইটুকু বলতে চাই স্যার, এর মধ্যে এমন কোনো জায়গায় এমন কিছু বলা নেই যে আমার ক্লায়েন্ট মহেশ তান্ডেলকারের ওনার স্ত্রীর মৃত্যুতে ডাইরেক্ট কোনো ইনভলভমেন্ট আছে। আর কিছু? স্যার, আমার মক্কেল মহেশ গত 3 মাস ধরে পুলিশ কাস্টাডিতে আছে। ওনারা তদন্তে কোনো রকমভাবে বাধা দেননি। আমি ওনার জামিনের জন্য আবেদন জানাচ্ছি। ডোমেস্টিক ভায়োলেন্স, পারিবারিক হিংসা 2007 সাল থেকে 2010 পর্যন্ত আমাদের পুরো দেশে প্রায় 24,808টি কেস নথিভুক্ত হয়েছে। আর এগুলো সেই সব কেস যেগুলো তদন্ত হয়েছে। আর এটা অনুমান করা কোনো রকেট সায়েন্স নয় যে এর চেয়ে অনেক বেশি ঘটনা হয়তো ঘটেছে আর ঘটে চলেছে। সমাজের প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা পাড়ায় 3-4টি বাড়ি পর পরই মহিলা আর বাচ্চারা হিংসার শিকার হচ্ছে। ডোমেস্টিক ভায়োলেন্সের কেসে মহারাষ্ট্র দ্বিতীয় স্থানে রয়েছে। মা 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 ও মা মা ঠাম্মা ঠাম্মা হ্যাঁ, কি হয়েছে? মা কোথায়? নিজের ঘরেই আছে, দেখ। আবার ওর মাথা খারাপ হয়ে গেছে। মা 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 দরজা খোলো মা ও মা দরজা খোলো মা ও মা চেঁচাচ্ছিস কেন? কানে ওরা খাবি? বাবা মা দরজা খুলছে না। রোজ এই এক নাটক হয়েছে। হাট! রঞ্জনা, দরজা খোলো। রঞ্জনা, হ্যাঁ রঞ্জনা, দরজা খোলো রঞ্জনা, বলছি। দরজা খোল। খোল, দরজা ভেঙে দেবো কিন্তু। দরজা খোল রঞ্জনা, দরজা খোল। মা একদম ক্লিয়ার সুইসাইডের কেস ইন্সপেক্টর। গলায় চাপ পড়ার কারণে উইন্ডপাইপ চোক হয়ে যায় আর তার ফলেই মৃত্যু হয়। মৃত্যু কখন হয়েছিল? এই ধরুন 3 বা 4 ঘন্টা আগে হয়েছে। স্যার, রঞ্জনার বাপের বাড়ি দেইসারে। ওখানে ওর মা আর 2 ভাই থাকে। ওদের ইনফর্ম করা হয়েছে। আর রঞ্জনার স্বামী আর শাশুড়ি আপনার কেবিনে বসে আছে স্যার। সাহেব, ওর মাথা স্ক্রু ঢিলা ছিল। ছোট ছোট ঘটনাতে কান্নাকাটি করতো। কোনো কিছুই ওর পছন্দ হতো না স্যার। কবে থেকে? বিয়ের পরের দিন থেকে এসব শুরু হয়ে গেছিল স্যার। ঠকানো হয়েছে আমাদের স্যার। রঞ্জনার ভাই এবং মা আমাদেরকে বলেইনি যে ও মেন্টাল পেশেন্ট। স্যার, জোর করে ওই পাগলিকে আমাদের গলায় ঝুলিয়ে দিয়েছে। ওর নাটক দেখতে দেখতে আমরাও মেন্টাল পেশেন্ট হয়ে গেছি স্যার। আমার ছেলে যা কিছু আয় করতো, যতটা আয় করতো, সবই ওর কম পড়ে যেত। ওর চাহিদা একটু বেশিই ছিল স্যার। আমাদের মধ্যে যা কিছু ঝগড়া হোক না কেন, ওর তো আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলোর ব্যাপারে ভাবা উচিত ছিল স্যার। এখন কি হবে এদের? কিভাবে বড় করবো এদের? কি উত্তর দেবো এদের প্রশ্নের? ওরা তো খুবই ছোট। দিদি, দিদি, স্যার,
এই পয়েন্টটা আপনি কনসিডারেশনে রাখবেন যে রঞ্জনাকে সুইসাইড পয়েন্ট অবধি ঠেলে দেওয়া হয়েছিল। ও ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়। ওর স্বামী একজন কনফার্মড অ্যালকোহলিক, আর রঞ্জনাকে এতটাই যন্ত্রণা দিয়েছে ফিজিক্যালি, মেন্টালি, ওর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনাটা খুবই সঠিক। আর এই দায়িত্বজ্ঞানহীন লোকটাকে রঞ্জনা 2টি বাচ্চার দায়িত্ব দেওয়া একদমই উচিত হবে না। স্যার, প্রসিকিউশন কোন ডোমেস্টিক ভায়োলেন্সের কথা বলছেন? পোস্টমর্টেম রিপোর্টে কোথাও কোনো মারপিট বা আঘাতের কথা উল্লেখ করা নেই। আর যেখানে আমার মক্কেলকে পুরো অ্যালকোহলিক বলা হচ্ছে, আমি অবজেকশন করছি স্যার। প্রসিকিউশন বাড়িয়ে চড়িয়ে আমার মক্কেলের উপর দোষারোপ করছে স্যার। না তো আমার মক্কেল, না তো ওনার মা রুক্মিণী দেবী তদন্তে কোনো রকম বাধা দিয়েছেন। এটা আপনি ইনভেস্টিগেটিং অফিসারকে জিজ্ঞেস করতে পারেন। মহেশ মিথ্যে কথা বলছে স্যার। ও 1 নম্বরের মিথ্যেবাদী স্যার। তবে সত্যিটা কি? স্যার, ওই লোকটা সকাল থেকে গিলে থাকে, খুব চিৎকার করে, ঝামেলা করে, জানুয়ারির মতন ব্যবহার করে, কাউকে 1 ফোঁটা সম্মানও দেয় না, বাচ্চাদের ব্যাপারেও কিচ্ছু ভাবে না। মারধর করতো? হ্যাঁ স্যার, রঞ্জনাকে খুব মারতো। জানুয়ারির অধম। নেশা কমিয়েছে? না মা, আরো বেড়ে গেছে। এখন তো সকালে চায়ের জায়গায় মদ খায়, সারা রাত ধরে খায়, কিচ্ছু করে না, কাজ টাজ কিছুই করে না। তোর শাশুড়ি কিছু বলে না? বলে, কিন্তু ওকে না, আমাকে, যে আমি ঘেউ ঘেউ করি। আমি খুব ভুল করে ফেলেছি। তোকে আমি ওই জানোয়ারের হাতে তুলে দিয়েছি, নরকে ঠেলে দিয়েছি তোকে। দেখ, আমি তোর ভাই শ্যামকে কিচ্ছু বলিনি। পৃথিবীতে সবচেয়ে বেশিও তোকে ভালোবাসে। আর রাগের বশে যদি কিছু করে ফেলে, তাহলে সবার জীবন নষ্ট হয়ে যাবে। তুই বুঝতে পারছিস আমি কি বলছি? হ্যাঁ, বল রঞ্জনা। বিয়ের 6 বছর হয়ে গেল। রঞ্জনা 6 বছর ধরে সহ্য করছে। তোমরা একটা কথা বলো, তোমরা এসব জানতে যে লোকটা মাতাল? বিয়ের আগে কোনো খোঁজ খবর নিয়েছিলে? স্যার, জানতে পারলে কি বিয়েটা দিতাম স্যার। না ওর মা কিছু বলেছিল, আর না ওর ভাই। দেই স্যার রিক্সা চালাতো স্যার, আর আমাদের পাশের বস্তিতে থাকতো। আমার মেয়ে সব কাজ জানে, সবার খুব ভালো করে খেয়াল রাখবে, সবার সাথে খুব ভালো ব্যবহার করবে। আমার মেয়ে খুব হাসি মুখে থাকে। ও চলে যাবার পর আমাকে আর ওর 2 ছোট ভাইকে ওই সামলেছে। দিদির জন্য আমরা সবকিছু করব। আসলে রঞ্জনা দিদি আমাদের শুধু দিদি নয়, আমাদের মায়ের মতন। আমার ছেলেও কোনো দিক থেকে কম নয়। রিক্সা চালিয়ে ভালোই রোজগার করে, খুব পরিশ্রম করে। কিছুদিনের মধ্যে ও নিজের একটা গাড়ি কিনবে। তো কথা তাহলে পাকা হলো? प्रजापतिर ऋषि नुष्टपछंद प्रार्जमान देवता दाम्पत्येर हृदयक प्रार्थने विनियोग ओम जदेदत हृदयं तब तदस्तु हृदयं मम जदिदं हृदयं मम तदस्तु हृदयं तब। কি রে শ্যাম, নিজের দিদিকে এইভাবে বিদায় জানাবি? কথা বলবি না, মুখে আসবি না, আমাকে ভুলে যাবি না তো? রঞ্জনার বিয়ে হওয়ার আগে না এটা রঞ্জনা জানতো, না ওর পরিবারের লোকজন জানতো,
যে মহেশের মদের নেশা আছে। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই যখন তারা সত্যিটা জানতে পারলো, তখন কি হলো? তখন ওরা কি পদক্ষেপ নিল? আজও তুমি দেরি করে ঢুকলে? দেরি হয়ে গেল। তুমি মদ খেয়েছো? মদ না, বিয়ার, তাও 1 গ্লাস। কি হয় তাতে? কিচ্ছু হয় না। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। হ্যাঁ, জাম। শ্যাম, শ্যাম, রঞ্জনা দিদি বলছিল যে ওরা সিনধারে গিয়ে থাকবে আর এখানকার বাড়িটা ভাড়া দিয়ে দেবে। আরে জামাইবাবুর কাজ নেই না, এখন তো রিক্সাও চালাচ্ছে না। আরে কি করে চালাবে মদের নেশায় ডুবে থাকলে? এখন এখান থেকে যে বাড়ি ভাড়াটা পাবে সেটা দিয়ে সিনধারে সংসারটা চলবে। দেখা যাক কদিন চলে। না শ্যাম, তুই ওকে একটা কথাও বলবি না। আমি নিজের দিক থেকে মদ ছাড়ানোর চেষ্টা করছি তো। আমার পুরো বিশ্বাস আছে ওখানে গিয়ে আমরা নতুন ভাবে শুরু করব। এখানের মাতাল বন্ধুদের থেকে আলাদা হলে সব ঠিক হয়ে যাবে। দিদি শোন না, তুই ডেলিভারির জন্য এখানেই চলে আয় না, এখানে কোনো সমস্যা হবে না। ওর সাথে কথা বলে দেখি কবে আসতে পারবো। ঠিক আছে, আমি এখন আসছি। নিজের খেয়াল রাখিস আর মারও। তেরো বছর বয়স তখন, যখন ওর বাবা মারা যায়। আমার মেয়ে সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল আর খুব পরিশ্রম করত। ওর সাহায্য ছাড়া আমি শ্যাম আর গুরুকে বড় করতে পারতাম না। আমার বোনের মতো ওদের আরেকটা মা হয়ে দিন রাত কাজ করতো পরের বাড়ি। ওরা মিথ্যে কথা বলছে, আমার মেয়েকে ওরা খারাপ বলছে। ওর শত কষ্ট হলে ও সংসারটাকে ধরে রেখেছিল। পৃথিবীতে ওর মতো মেয়ে আর আপনি পাবেন না স্যার। ওই শয়তানের বাচ্চার জন্ম দিয়েছে, ওর মারও খেয়েছে, সব অত্যাচার মুখ বুজে সহ্য করেছে। কিন্তু কতদিন কতদিন আমার মেয়ে এই অপমান সহ্য করত? ওরা আমার মেয়ের ওপর অনেক অত্যাচার করেছে, তাই সহ্য করতে না পেরেও আত্মহত্যা করেছে। ও এমন কিছু করার মেয়েই ছিল না, ওরা ওকে বাধ্য করেছে। 6 বছর ধরে সহ্য করার পর দিদিটা আর পারেনি। সিন্ধার শিফট হবার পরে রঞ্জনা তার স্বামীর নামে কোনো কমপ্লেন করেছিল? বলতে চাইতো না ও এগুলো, কিন্তু আমি বুঝতে পারতাম। ও গুমড়ে গুমড়ে কাঁদতো। যখন আমি মুখ খুলে জিজ্ঞাসা করতাম, তখন ও আমাকে সবকিছু বলতো, কিভাবে ওরা দিনরাত ওর উপর অত্যাচার করতো। তারপর 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 আর কি, আমি খুব ভীতু ছিলাম। সাহস করে কখনো ওকে বলতেই পারিনি যে মা,
অনেক সহ্য করেছিস, আর ওখানে ফিরে যাস না। এখানে বাচ্চাদের নিয়ে থেকে যা। তুই আমার সংসারের জন্য অনেক খেটেছিস। এখন আমরা তোকে সাহায্য করব। তোর ভাইরা তোর পাশে দাঁড়াবে। ভুল করেছি যে আমার ছেলেকে আমি ওখানে যেতে দিইনি। শ্যাম, 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 দাঁড়া বাবা, দাঁড়া। তুই দিদির বাড়ি যাবি না? আমার কথা শোন। দাঁড়া বলছি। দেখ বাবা, ওর আর ওর বাচ্চার জীবনে যতটুকু সুখ বাকি আছে সেটাও নষ্ট হয়ে যাবে। দেখ, মেয়েদের ভাগ্যটা তো এইসব সহ্য করার জন্যই, আর আমরা সেটা করতেও পারি। তুই দেখে নিস, তোর দিদি এটাও পারবে। ও ঠিক সামলে নেবে, ওকে ঠিক বোঝাবে। দেখ, তোর কাছে হাত জোর করছি, তুই ঝামেলায় জড়াস না। ওদেরকে বুঝতে দে। যদি আমার ছেলেকে সেদিন যেতে দিতাম, হয়তো আমার মেয়েটা বেঁচে থাকতো। কখনো কমপ্লেন লিখিয়েছিলেন? ডোমেস্টিক ভায়োলেন্স, ঘরোয়া হিংসার কোনো রিপোর্ট লিখিয়েছিলেন কোনো পুলিশ স্টেশন বা কোনো সংস্থায়? না স্যার, আমরা ভগবানের দোহাই দিয়ে কাজ চালাচ্ছিলাম যে সব ঠিক হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে। আমাদের এটা বোঝা উচিত ছিল যে সব কিছু নিজে থেকে ঠিক হয় না। কিছু হওয়ার জন্য কিছু করাটা দরকার। আরে আরে কি করছো তোমরা? আমার বাচ্চাদের নিয়ে কোথায় যাচ্ছ? আরে ছাড়ো, ছাড়ো আমার বাচ্চাদের, ছাড়ো। কোথায় নিয়ে যাচ্ছ? তোমাদের দেখে নেব আমি। স্যার, ও স্যার, আমার ছেলে কিচ্ছু করেনি। যা কিছু করেছে রঞ্জনা নিজেই করেছে। ওর জন্য আমরা কেন দোষের ভাগী হব স্যার? নিজের জীবনের থেকেও প্রিয় দুটো বাচ্চাকে ছেড়ে গেছে আপনার বৌমা, নিজে থেকে করেছিল? হ্যাঁ। আগে না, আপনারা তাকে বাধ্য করেছেন। অসহায় তো আমরা হয়ে গেছি স্যার। ও আমাদের সবকিছু নষ্ট করে দিয়েছে। 6 বছর তো ঠিকই চলছিল সব। ছোটখাটো অশান্তি তো প্রত্যেকটা সংসারেই হয়। হঠাৎ আত্মহত্যা করে বসলো। আর এসব তো আমাদেরকে বলে করেনি বলুন। যদি টের পেতাম ওর মাথা পুরো খারাপ হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই চিকিৎসা করাতাম। 2 দিন আগেই তুমি বলেছিলে রঞ্জনা বিয়ের পর থেকে মেন্টাল। তুমি কি করে বুঝলে? চিকিৎসা করিয়েছিলে সেই সময়? ওর বাড়ির লোককে জানিয়েছিলে? আমাকে বোকা ভেবো না মহেশ। তোমার মতন লোকের সঙ্গে রোজ দেখা হয় আমার। ও স্যার, প্রমাণ ছাড়া আপনি এসব বলতে পারেন না। প্রমাণ তো আমি সব জোগাড় করব তোমার বিরুদ্ধে। রঞ্জনার মা আর তার ভাই তোমাদের দুজনের বিরুদ্ধে কমপ্লেন করেছে। যা কৈফত দেওয়ার আদালতে গিয়ে বলো, নিয়ে চলে দে। কিন্তু স্যার, কথাটা তো শুনুন স্যার। স্যার, আমরা কিছু করিনি স্যার। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমরা কিছু করিনি, ছেড়ে দাও। রঞ্জনার মা আর তার ভাইয়েরা মহেশ আর তার মায়ের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করে, তার উপর ভিত্তি করে পুলিশ এই দুজনের বিরুদ্ধে আইপিসির ধারা 306 অনুযায়ী অ্যাবেটমেন্ট অফ সুইসাইড, 458 ধারা অনুযায়ী স্বামী আর শ্বশুরবাড়ি দ্বারা স্ত্রীর উপর টর্চার আর 504 ধারা অনুযায়ী কাউকে ইচ্ছাকৃতভাবে উস্কানোর চার্জ ফ্রেম করা হয়। সন্দেহের উপর ভিত্তি করে দুজনকে গ্রেফতার করা হয়। 15 দিন পর মহেশের মা রুক্মিণী জামিন পেয়ে যায়। 3 মাস পর চার্জশিট ফাইল হয়, আর তখন রঞ্জনার স্বামী মহেশ জামিনের আবেদন করে। স্যার, আমরা পুরো তদন্ত করেছি। সব জায়গা থেকে একই কথা উঠে আসছে যে মহেশ তান্ডেলকর একজন মদ্যপ। কিন্তু স্যার, এখনো পর্যন্ত আমরা হাতে কোনো প্রমাণ পাইনি যা থেকে প্রমাণিত হয় যে রঞ্জনার আত্মহত্যায় এই ব্যক্তি কোনোভাবে জড়িত। তবুও আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। তবুও আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। সবকিছু বিচার করার পর এই কোর্টের মনে হচ্ছে যে মহেশ তান্ডেলকর পুলিশ ইনভেস্টিগেশনে কোনো প্রকার বাধা দিচ্ছে না। সেই কারণে এই আদালত মহেশ তান্ডেলকরের বেল অ্যাপ্লিকেশন মঞ্জুর করছে।
মহেশ তান্ডেলকর, তুই আমার রঞ্জনা দিদিকে খুন করেছিস, তার বিচার তো অবশ্যই হবে। এবার তুই দেখে যা সালা, ছাড়বো না তোকে। হ্যাঁ রে বাবা, তৈরি হয়েছিস? কি রে, হ্যাঁ তৈরি হতে এত সময় লাগে? চল তাড়াতাড়ি। চল। আমার বাচ্চারা অনাথ নয়, ওদের বাবা এখনো বেঁচে আছে। বেঁচে আছো? বেঁচে আছো? সাত সকালে গিলে কুটে এসেছে। আমার মেয়ের বাচ্চাদের গায়ে হাত লাগাবে না। এই সবিতা, মুখ সামলে কথা বলো, বুঝলে? এরা আমার বংশের বাচ্চা, এরা আমার ছেলের বাচ্চা, বুঝলে? এরা আমার নাতি নাতনি। এই শোনো, এরাদের এই মাতাল খুনি বাপকে না কবে ভুলে গেছে। এরা কোনো ক্রিমিনালের বাড়িতে না বড় হবে না, ওরা এখানেই থাকবে। ক্রিমিনাল? কাকে ক্রিমিনাল বলছিস? তোকে বলছি। তাহলে কোর্ট আমায় ছেড়ে দিল কেন? ওই জাজ কি আমার শ্বশুর নাকি? কান খুলে শুনে রাখ, রঞ্জনা পাগল ছিল, যেটা তোমরা চেপে গেছিলে। ক্রিমিনাল তো তোমরা শালা, যে আমার আর আমার মায়ের উপর মিথ্যে দোষ চাপিয়েছো। দেখো, চুপচাপ আমার বাচ্চাদের আমার কাছে দিয়ে দাও, নাহলে কিন্তু কিডন্যাপিং এর চার্জ লাগিয়ে দেবো। তার উপর তোর ওই পাগল ভাই আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। সবাইকে জেলে পাঠাবো। চল বাবা, আমার সাথে বাড়ি চল। বিশাল হ্যাঁ দেখে নিস, দেখে নিস, বাচ্চারা এখানেই থাকবে। টেনশন করো না তোমা, ওই লোকটা মাতাল ছিল, মাতাল আছে, আর মাতাল হয়েই মরবে। দুনিয়ার কোনো কোর্টই ওই মাতালটাকে এই বাচ্চাগুলোর দায়িত্ব দেবে না। তাহলে আদালত এই মাতালটাকে ছেড়ে দিল কি করে? আসলে দিদিকে তো ওই খুন করেছে, তাই না? সত্যিটা হলো দিদির মৃত্যুর জন্য আমরাও দায়ী। দিদি কেঁদেছিল, কষ্ট পেয়েছিল, আর আমরা হাত গুটিয়ে বসেছিলাম। আমরাই আমাদের দিদিকে তিল তিল করে মেরে ফেলেছি। আর আমরাই আমাদের দিদিকে তিল তিল করে মেরে ফেলেছি। আর কে রে? কথা বলে না কেন? কে? আমি গণেশ, মহেশদার বন্ধু। তুই এখানে কি করতে এসেছিস?
রঞ্জনার শাশুড়ি রুক্মিণী